ভাইকে মানে আমাকেই, এটা আমারই চ্যানেল মনে করবেন, যে আমি নিজে আসি। সবাই ফলো করবেন, কমেন্ট করবেন, দেখবেন এবং নেক্সট টাইমে কমেন্ট করে জানাবেন কোথায় যাওয়া যায়। এই ধানটি মূলত ইন্ডিয়ান জমির ধান, আর উঠবে কোথায় জানেন? বাংলাদেশের গোলাতে। গোলাতে। এটা কিন্তু সত্যি মজার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন হাজির হয়েছি আপনাদের সামনে নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি আজকে আছি মেহেরপুর জেলার একদম সীমান্তবর্তী এলাকায়, যেখান থেকে আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন ইন্ডিয়ায়। আর আপনাদের জন্য বিশেষ চমক, এমডি ফিজ বাংলাদেশে। বাংলাদেশে আমি এখন ইন্ডিয়ায়, মানে বাংলাদেশে। আমি কিন্তু বাংলাদেশের, ভাই কিন্তু বাংলাদেশের, বিনা পাসপোর্ট ভিসা ইন্ডিয়ায় গেছে। আসলে আমাদের এই মেহেরপুর জেলার চারিপাশে ভারত সীমান্ত এবং খুবই আকর্ষণীয় এই বর্ডার সীমান্ত গুলো। অনেক মানুষই কৌতূহলে যে হচ্ছে এই গ্রামগুলো কেমন। আপনি দেখেন এই যে বাংলাদেশের একটা জমি, এটা কিন্তু বাংলাদেশের জমি, এর 3টা কোনায় ভারতীয় সীমান্ত প্লার বসানো। ইন্টারেস্টিং না? দারুণ একটা বিষয়। এই যে তো যাই ভালো লাগলো, ভাইয়ের সাথে এসে আমরা প্রায় একসাথে ঘোরাঘুরি করি, বিভিন্ন জায়গায় যাই। এবং আমাকে ভাই বললো যে চলো তোমাকে মেহেরপুর জেলাতে একটু ঘুরাই, যেহেতু আমি এখানে কখনো এর আগে আসি নাই। ভালো লাগছে, সামনে হচ্ছে ভারতের কাঁটাতার দেখা যায়। আমরা এখন বর্তমানে আছি ইন্ডিয়ার জমির ভিতরে। আমরা এখন দেখতে যাচ্ছি আমরা ইন্ডিয়ান বর্ডারের কত কাছে যেতে পারি। ফিজ, তুমি তো অনেকদিন ইন্ডিয়া যাওয়া আসা করো, তোমার এই অনুভূতি আর ইন্ডিয়া যাওয়ার অরিজিনাল অনুভূতি দুটো আসলে কেমন? আসলে আমরা তো ইন্ডিয়া অনেক রাজ্যে গেছি, তখন তো পাসপোর্ট ভিসা লাগে, যে ইন্ডিয়ায় প্রবেশ করতেছি পাসপোর্ট ভিসা। বাট এটা আমাদের এমন সীমান্ত যে ইন্ডিয়ার ভিতরে আসতে কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না। আর একটা কথা বলি, এই যে জমিতে দাঁড়ায় আছি ভারতের, ওইটা আমার বাংলাদেশ, কিন্তু এই জমিতে যে ধান চাষ হয় বা পাট যাই হোক না কেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষই করে। এই যে অনেক মানুষ সোশ্যাল প্ল্যাটফর্মে দেখে যে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক কিন্তু এরকম ভালো না, কিন্তু অ্যাকচুয়ালি আপনি বাস্তবিক কিন্তু আলাদা। দেখবেন যে এদের সাথে কত ভালো সম্পর্ক, তাদের জমি বাংলাদেশিরা চাষাবাদ করছে। এটা হচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে দিছে এবং ভারতীয়রা আসে, বিএসএফ রা সবাই আসে, সবার সাথে বিশাল একটা বন্ডিং। এটা আমার কাছে ভালো লাগে। তার থেকে আর একটা কথা বলি, এখানে আর একটা সমস্যা কি, 10টা মানুষের ভিতরে একটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক। তো এত বড় একটা ইন্ডিয়ান বর্ডার বাংলাদেশের 3 পাশ আমাদের আবদ্ধ করে রাখছে, সেখানে 2টা-4টা অপ্রীতিকর ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। এখন এটাকে আমরা ফলো আপ করে সম্পূর্ণ আমরা ইন্ডিয়ান বিরোধিতা করব, এটা কিন্তু আসলে না, আসলে অনৈতিক। সব দেশেই ভালো খারাপ, যেমন আমার যদি 5টা ভাই থাকে, একটা ভাই চোর থাকতেই পারে, এটা স্বাভাবিক। এখন ওই ভাইয়ের জন্য কি আমরা সবাই দোষী? না 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 না, আসলে এটা হচ্ছে মানুষের বিবেক, মানুষের সবকিছু দেওয়া হয়েছে। এখন সে যদি অপকর্ম করে, এটা তার বিষয়, সে অপরাধীর আয়ত্তায় পড়বে। একটু চলো যাই, একটু দেখে। আমরা সবসময় চাই 2টা দেশের মানুষ ভালো থাকুক, হ্যাঁ, সীমান্তবর্তী মানুষগুলো ভালো থাকুক। যারা এরকম, এখানে কিন্তু ওইরকম নেটওয়ার্ক নাই বা ওইরকম রাস্তাঘাট বা ওইরকম হসপিটাল, যে তাদের কোনো অসুখ বিসুখ হইলে যে হসপিটাল পাবে তাও না। কিন্তু আপনি যখনই সীমান্ত এলাকায় যাবেন, একটু আলাদা দেখবেনই শহরের থেকে। তো সেই হিসাবে তারা অনেক ভালো আছে, সুখে শান্তিতে আছে, আমরা এটাই চাই। আর একটা কথা কি ফিজ, সারা বাংলাদেশে যদি আমরা কোনো ঝামেলা তৈরি করি বর্ডার কেন্দ্রিক, এই ক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশের মিডিল পজিশনে যারা আছি তাদের থেকে কিন্তু সীমানাবর্তী যেসব মানুষ বা পরিবারগুলো থাকে তাদের কিন্তু বিপদটা বেশি। অথবা আমাদের জন্য এই বাংলাদেশের শেষ সীমানার যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, এইটা যেন আমরা না করি, এদিকে অবশ্যই দৃষ্টিপাত করা উচিত। এটা অবশ্যই সবাইকে সচেতন হওয়া উচিত। তো ঠিক আছে, একটু দেখি সামনের দিকে আমরা আগানোর চেষ্টা করি, দেখি আসলে ইন্ডিয়ান বর্ডারের আমরা কতটা কাছে ভিড়তে পারি আর কি। যদিও এখানে একটু ভয় ভয় কাজ করার না, অ্যাকচুয়ালি কি হইছে, এখানে হচ্ছে বিএসএফ রা আমাদেরকে অ্যাকসেপ্ট করে, যে তারা কোনো কিছুই বলে না আমরা যখন এগুলো ঘোরাঘুরি করি। কিন্তু তাদের কাছে একটাই যে হচ্ছে আমরা যেন কাটা তারের কাছে না যাই বা কাটা তার কেটে ভারতে অবৈধভাবে অতিক্রম না করি, এটাই তাদের মেসেজ, মানে সব জায়গার। এখন অনেকে হয়তো করে বা ইন্ডিয়ারও অনেকে এর সাথে হয়তো জড়িত আছে, যারা আছে তাদের জন্য 2টা দেশের সম্মান, রেপুটেশন নষ্ট হয়। তো এই যে যেটা দেখছেন, এটার পরে কিন্তু ভারত, এই যে ওখানেই হচ্ছে মানে কাটা তার আর কি, এটা ভারত কাটা তার। তো আমরা ওখানে যাব না। এই জমিগুলো দেখছেন সবই ভারতের, কিন্তু বাংলাদেশিরা চাষাবাদ করে। এখন আমরা পিছনে আপনাদের যেই গ্রামটি দেখাচ্ছি, যদিও মনে হচ্ছে না যে গ্রাম, চারিপাশে সবুজ গাছ এবং বাঁশের ঝাড় যাই বলি আর কি, চারিপাশটাই সবুজ, মূলত এইটি বাংলাদেশ। আর আমরা এখন যেখানে দেখেন দাঁড়িয়ে আছে 2 জন, এটা কিন্তু সম্পূর্ণটাই ইন্ডিয়ান জমির উপরে, যদিও চাষ করে কিন্তু বাংলাদেশের কৃষক ভাই। আমরা এই ডান সাইডে মূলত যে গ্রামটি এখন যেটা দেখতে পাচ্ছি, যে দূরের যে গাছটা, এইটা সম্পূর্ণরূপে আমরা বলতে পারি এটা হচ্ছে ইন্ডিয়া। যদিও আমরা এখনো দাঁড়িয়ে আছি কিন্তু ইন্ডিয়ার ভিতরে, কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান পুরো একটি গ্রাম। এটা কিন্তু একটা নদী। আচ্ছা, এই যে নদী,
এটা কিন্তু নদী, কিন্তু এখন পানি নেই। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে মূলত একটা নদী, তাই না? নদী ইয়ে হয়ে গেছে, এখন পানি নেই এখানে, এখন মোটামুটি আবাদি জমি হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই? সীমান্তবর্তী বাড়িগুলো কংক্রিট দিয়ে তৈরি না হলেও গোছালো সুন্দর পরিবেশে আবদ্ধ। ইন্ডিয়ান জমিগুলোতে বাংলাদেশি কৃষকগুলো ব্যস্ত সোনার ধান তাদের গোলায় তুলতে। কেউ বা আবার ইন্ডিয়ান ফসলের জমিতে নিজেদের ছাগলের হাত থেকে রক্ষা করতে ব্যস্ত। ছোট বাচ্চারা ব্যস্ত সময় কাটাচ্ছে মুক্ত আকাশে মুক্ত বাতাসে জীবনের শ্রেষ্ঠ সময় কাটাতে। ঘুড়ি নিয়ে ব্যস্ত বন্ধুগুলো একসঙ্গে। মূলত এখন আমরা দাঁড়িয়ে আছি যেখানে, এখানে আপনারা দেখতেই পারছেন জমিতে কিন্তু ধান কাটা হয়েছে। আর এই ধানটি মূলত ইন্ডিয়ান জমির ধান, আর উঠবে কোথায় জানেন? বাংলাদেশের গোলাতে। গোলাতে। এটা কিন্তু সত্যি মজার বিষয়, ইন্ডিয়ার জমির ধান উঠছে বাংলাদেশের গোলাতে। এবং এই ধান মারাইও করছে বাংলাদেশের মানুষ, সবকিছু। কিন্তু এটা হচ্ছে কন্টাক্ট হিসাবে, মানে ইন্ডিয়ানরা সবসময় তো আসতে পারে না, কারণ এদিকে গরু ছাগল আছে, ধানগুলো খেয়ে নিবে। যার কারণে এই বাংলাদেশের মানুষকে বলছে যে তোমরা এগুলো কন্টাক্টে নাও, প্রতি বছরে আমাদের এই অ্যামাউন্টের ধান দিয়ে দিবা বা হয়তো টাকা দিবা, এরকম কোনো কিছু একটা চুক্তি হয়েছে। দিয়ে ইন্ডিয়ার কাঁটাতারের পাশে যে 70 মিটার মানে জমিগুলো আছে, বাংলাদেশিরা চাষাবাদ করে, মানে শুধুমাত্র আমাদের বাংলাদেশের মেহেরপুর জেলায় এটা হয়। এবং এটা অনেক বড় বড় নিউজ হয়েছে, বাংলাদেশের ইন্টারন্যাশনাল নিউজও কিন্তু এগুলো নিয়ে নিউজ করছে। আসুন আমরা এখানকার একজন কৃষক ভাইয়ের কথা শুনি এবং ওনার সাথে একটু ওনার বিস্তারিত জানার চেষ্টা করি, এই জমিতে আবাদ করাতে ওনার আসলে কেমন লাগে বা কেমন অনুভূতি। আসুন আমরা একটু কৃষক ভাইয়ের কাছে যাই এবং ওনার সাথে একটু কথা বলি। আমরা এখন অত্র এলাকার একজন কৃষক বলেন আর অত্র এলাকার একজন বসবাসকারী এক ব্যক্তি বলেন, সে ভাইয়ের সাথে একটু আমরা কথা বলছি। আসলে উনি এখানে বসবাসের কতটা মানসিক শান্তি অনুভব করেন, একটু আসুন কথা বলি। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আইনাল হক। আইনাল হক। আপনার বাসা কোথায়? এই রুদ্রনগরে, বাংলাদেশ। রুদ্রনগর। আচ্ছা একটু জিজ্ঞেস করি, মূলত এত সুন্দর একটা নাম রুদ্রনগর, কেন এই রুদ্রনগর? রুদ্রনগর হঠাৎ করে গ্রামটা বসছিল, আমার দাদার আমলে থেকে বসছিল, হঠাৎ করে এই জন্য রুদ্রগ্রাম রুদ্রনগর বলা ও, হয়েছে। নামটা কিন্তু সত্যি এক চমৎকার নাম, রুদ্রনগর। রুদ্রনগর। এখন আপনি যে এই সীমান্তবর্তী এলাকায়, আপনি যে গ্রামটা দেখা যাচ্ছে এটা তো আপনাদের গ্রাম, এটাই আমাদের গ্রাম। আর সামনে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। বর্ডার। এখন আপনি এই বর্ডার সীমানা এলাকায় সাধারণত মানুষ কিন্তু খুব কষ্টে বসবাস করে, আপনি কেমন আছেন? জি না, আমার এলাকা খুবই শান্তিতে বসবাস করছি আমরা, কোনো কোনো রকম কোনো গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জাম নাই? জি না। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি ইন্ডিয়ান সীমান্তবর্তী এলাকা মেহেরপুর জেলায় যতটুকুই আছে সম্পূর্ণ শান্তিতে শান্তিতে বসবাস, বসবাস করছি আমরা, কোনো রকম অশান্তি বা কোনো আমাদের কিছু এখানে নাই। কোনো অশান্তি নাই। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন এই দোয়াই করি। ধন্যবাদ। এমন শান্তির জায়গা মনে হয় হয়তো এত সহজে পাওয়া বর্তমান যুগে অনেকটাই কঠিন সাধ্য। যেমন বাঁশের ঝাড় অর্থাৎ সবুজ গাছের নিচে এত সুন্দর একটা বসার জায়গা। আচ্ছা এইটাকে সাধারণত এই অঞ্চলের ভাষায় কি বলে গো ভাইয়া? মাছা। মাছা, তাই না? এই যে মাছাতে এখানে বসে আছে, এখানে আমার পাশে দুইটা ইয়াং ছেলে আছে, আর এই বাম পাশে কিন্তু তিনটা নতুন প্রজন্ম অর্থাৎ একেবারে বাচ্চা ছেলে, যাদের বয়স হয়তো বা 6 থেকে 7। খুব ব্যস্ত আছে মাঝখানে একজন। বাবু তোমার নাম কি? সোহাগ। সোহাগ, তুমি কি কাজে ব্যস্ত আছো? গেম। কি গেম খেলছো? মোটরসাইকেল। ও আচ্ছা, সোহাগ ব্যস্ত আছে মোটরসাইকেল খেলায়। বাবু তোমরা কি করছো? মোবাইল দেখছি। মোবাইল দেখছো, মানে তোমরা দুজন পার্টনারে খেলা দেখছো, তাই তো? আচ্ছা, এখানে বসে থাকতে তোমাদের কেমন লাগে? ভালো লাগে, তাই না? তোমাদের বাসা কোন জায়গাটা এখানের? এই সাইডে, তাই না? বাচ্চারা কিন্তু খুব শান্তিদায়ক, এসি রুম নাই, একেবারে প্রাকৃতিক নির্যাস থেকে উঠে আসা যে বাতাস, সেই বাতাসের মধ্যে কিন্তু একজন তার বডি বের করে বসে আছে। বাবু একটু দাঁড়াও তো। এই যে এটা কিন্তু এসির বাতাস না, এটা কিন্তু প্রাকৃতিক বাতাস দিয়েই তৈরি। ধন্যবাদ। আজকে আপনাদের এ পর্যন্তই, আমরা বিদায় নিতে যাচ্ছি। আমার সঙ্গে ছিল এমডি ফিজ, এবং ফিজ আমাদের এলাকার কিন্তু ছোট ভাই, আর আমি কিন্তু ফিজকে বলি ছোট ভাই হিসেবে, আর ফিজ কিন্তু আমাকে সবসময় বড় ভাই হিসেবে জানে। ফিজ তুমি কি বলতে চাও? আসলে আমি যখনই গ্রামে আসি, ভাইদের সাথে আড্ডা দিয়ে বসি, ঘোরাঘুরি করি, নিজের জেলাটাকে একটু দেখি। কারণ সে ছোটবেলায় থেকেই মানে বাইরে ছিলাম, নিজের জেলাটাকে ওইভাবে উপভোগ করতে পারি নাই। তো যাক, ভালো লাগলো। এবং ভাইয়া হচ্ছে মেহেরপুর জেলার বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন সীমান্ত জায়গা নিয়ে ব্লগ বানায়, ভিডিও করে, আমারও ভালো লাগে। এটা আমি দেখি যখন নিজের জেলার ভিডিও দেখি। তো আপনারা অবশ্যই ভাইকে
ভাইকে মানে আমাকেই, এটা আমারই চ্যানেল মনে করবেন, যে আমি নিজে আসি, সবাই ফলো করবেন, কমেন্ট করবেন, দেখবেন এবং নেক্সট টাইমে কমেন্ট করে জানাবেন কোথায় যাওয়া যায়। এবং যেটা হচ্ছে মিস্টার্স ব্রাদার, মানে ভাই ভাই। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, কি বলেন ভাই? আচ্ছা, আর একটা কথা বলি, মাঝে মাঝে কিন্তু শুধু আমাদেরই দেখবেন না, মিস্টার ফিজকেও কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো প্রান্তে, সেটা বাংলাদেশের মেহেরপুর কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে, এমনকি শুধু বাংলাদেশ না, ফিজের সাথে হয়তো বা খুব দ্রুতই দেখা হবে কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ইনশাল্লাহ দেখা হবে ইন্ডিয়াতে ফিজের সঙ্গে। আপনারা অপেক্ষা করুন, একটু সময় দিন, আমাদের সঙ্গে থাকুন, যদি ফিজ কে আপনারা সাপোর্ট করেন বা ভালোবাসেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ডে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।